আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন স্যাটারডে হরর স্টোরি। আজ আপনাদের জন্য স্যাটারডে হরর স্টোরিতে সত্যজিৎ রায়ের আমি ভূত। ভূত থাকুক বা নাই থাকুক, ভূতের গল্প ছিল, আছে, থাকবে। অন্ধকার ঘরে একা থাকতে হলে ভূতের ভয় লাগতেই পারে। নির্জন সিঁড়ি ভেঙে ছাদে যাবার সময় মনে হতেই পারে ধারের কাছে অদৃশ্য কেউ যেন বড় শীতল নিঃশ্বাস ফেলছে। ফাঁকা মাঠের মধ্যে দিয়ে রাতের বেলা আসতে গিয়ে মনে হতেই পারে দূরের অন্ধকারে খানিকটা জায়গা যেন একটু বেশি জমাট বেঁধে রয়েছে। এত সব ভয়ভীত থাকলেও ভূতের গল্প পড়ার নেশা কি কমবে? কখনোই না। আমার নিজেরও ছেলেবেলায় বেজায় ভূতের ভয় ছিল। বাবা ব্যাপারটা জানতে পেরে রাতের বেলা নির্জন আলো আধারে ঘেরা বাগানের মধ্যে দিয়ে ফিট 30 দূরের গেটটা ঠিকভাবে বন্ধ করা আছে কিনা দেখে আসতে বলেছিলেন। দূর দূর পক্ষে আধ বোঝা চোখ গেটে অবধি পৌঁছে নিরাপদে ফিরে আসার পরেই ভূতের ভয় কেটে গিয়েছিল। শেষ কথাটা অবশ্য বুক ফুলিয়ে বলছি না, কিন্তু ভূতের গল্প পড়ার নেশা তখনও ছিল, এখনও আছে। সেই মাধ্যান্তার আমল থেকেই ভূতের গল্প জনপ্রিয়। কিন্তু সত্যজিৎ রায় বাংলা ভূতের গল্প একটা নতুন ধারার সৃষ্টি করেছেন। আরও আগে নীল মজুমদার অবশ্য ভূতেদের একদম অন্য চেহারায় হাজির করেছিলেন। ওদের আগে উপেন্দ্র কিশোর হিসেবে ধরছি না। ভূত মানেই ছিল ভয়ঙ্কর, ভূত মানেই বীভৎস ইত্যাদি, কিন্তু সত্যজিৎ ভূতেদের অন্য চেহারা দিলেন। গা ছমছমি, শরীর শিরশিরানি, পুরো মাত্রার বহাল, কিন্তু বীভৎস রস বেমালুম উধাও। অনাথবাবুর ভয় সত্যজিৎ রায়ের লেখার প্রথম গল্পের আরও অভিরাম তার জীবনের শেষ গল্পের। এই দুটি গল্প এবং আরও 10টি জমজমাট ভূতের গল্প নিয়েই আমাদের এই সংকলন 12 ভূতের গপ্প। বিভিন্ন চেহারায় ভূতেরা এসেছে এই সংকলনের বিভিন্ন গল্পে। মানুষ, জ্যান্ত জন্তু জানোয়ারের ভূত তো আছেই, বেশ কিছু জড় পদার্থ অশরীরী রূপে হাজির হয়েছে এখানে। প্রচুর ভূতের গল্প লিখেছেন সত্যজিৎ রায়। তার লেখা অসাধারণ ভৌতিক সাহিত্যের সামান্য ইশারা দেবার জন্য বর্তমান এই সংকলন। সবকটি গল্পই প্রথম প্রকাশিত হয়েছিল সন্দেশের পাতায়। সন্দেশে প্রকাশের সময় লেখক গল্পগুলির গগন চৌধুরী স্টুডিও এবং অবিরাম বাদে অলঙ্করণের সঙ্গে হেড পিসও এঁকেছিলেন। গ্রন্থাকারে প্রকাশের সময় এই হেড পিসগুলি সংযোজন হয়নি। বর্তমান সংকলনের অন্যতম আকর্ষণ এই হেড পিসগুলি। শ্রী সুদীপ রায়ের সহযোগিতায় বিনা এই সংকলন কাজে হাত দেওয়ার যেত না। তার এই শ্রীমতী বিজয়া রায়ের কাছে আমরা কৃতজ্ঞ। সৌজন্যে স্বীকৃতি যাপন করছি আনন্দ পাবলিশ এর প্রতি। তাই আজ আমরা সত্যজিৎ রায়ের 12 ভূতের গপ্প এই বইটি থেকে নিয়ে এসেছি আমি ভূত এই গল্পটি। তো এই গল্পটি আপনাদের শোনার জন্য অনুরোধ রইল, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার এই ধরনের ভূতের গল্প আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সত্যজিৎ রায়ের গল্প আমি ভূত এবং গল্প পাঠে আমি গোপীনাথ।
শুরু হচ্ছে আজকের গল্প আমি ভূত। আমি ভূত। আজ থেকে ঠিক 3.5 বছর আগে আমি জ্যান্ত ছিলাম। সেই সময় এই দেওঘরের একটি বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থায় শেষ হয়। এই বাড়ির নাম লিলি ভিলা। আমি ওখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে। একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায়। আমার মুখেও আগুন লেগেছিল, এইটুকু আমার মনে আছে। তারপর আর কিছুই মনে নেই। তারপর থেকে আমি এই বাড়ির বাসিন্দা হয়ে গেছি। আমার চেহারা এখন কী রকম তা আমি নিজেই জানি না, কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না, জলেও যে পড়ে না সেটা বারুজেত্তের পুকুর পরখ করে দেখেছি। খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে। লিলি ভিলার 2 বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল। সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিড়মি গিয়েছিলেন, দোষটা আমারই। ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির উপরই নির্ভর করে। আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম, কিন্তু অন্যমনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছি। এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল, ভূতেও সেই অবস্থাটাই রয়ে গেছে। এই ভিড়মি দেবার ঘটনার পর থেকেই এ বাড়িতে আর কেউ আসে না, কারণ হানাবাড়ি বলে এটাই একটা বদনাম রুটে গেছে। আমার পক্ষে এটা লোকসান, কারণ বাড়ির জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে। না হলে তো সেই একা একা দিন কাটানো। ভূত ও তল্লাটে আরও অনেক আছে, কিন্তু এ বাড়িতে তো নেই, কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি। শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলের আমার পছন্দ নয়। কয়েকজন তো রীতিমতো মন্দ, যেমন নরস্করদা বা ভীম নস্করের ভূত। ওর মতো কুচক্রী ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না। এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন। লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল। স্টেট ব্যাংকের কর্মচারী কান্তিভাই দুবের এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিসে থেকে বাড়ি ফিরছেন। শাহবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভূত করল কি, ঝাঁপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মহাশয়ের ঘাড়টা মটকে দিল। তারপর সে কি হই হুল্লোড়, থানা, দারোগা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, সব শেষে ফাঁসি পর্যন্ত। কার ফাঁসি? লক্ষণ ত্রিপাঠীর দুঃসময় ক্রান্তি ভাই দুবের। সে ঘণ্টা করল ভীম নস্করের ভূত। ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হলো কান্তি ভাই দুবে। ওই উদ্দর বোঝা যে বুধোর ঘাড়ে চাপবে সেটা জেনে শুনেই নস্করের ভূত করেছিল কাণ্ডটা। আমি বাধা দিয়ে নস্করদাকে বললাম যে তুমি কাজটা ভালো করনি। ভূত হয়েছে বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো, আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে। দুই জগতে ঠোকাঠুকি হলেই যত নষ্টা সৃষ্টি। আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষ অনিষ্ট করতে চাইনি।
বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায়, সেই দিন থেকে আমি একদম সাবধান। লিলি ভিলার পিছনে আম কাঁঠাল বনের এক পাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে, সেখানেই আমি পড়ে থাকি বেশিরভাগটা সময়। অবিশ্বাস্য, লিলি ভিলা এখন অনেক দিন থেকেই খালি, কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে। আশ্চর্য, এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই, কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে। যাই হোক, সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয়। বড়রাই যদি আমাকে দেখে ভিড়মি যায়, তাহলে ছোটদের কি অবস্থা হবে ভাবো তো। না, এইসবের মধ্যে আমি নেই। তবে একটাও ঠিক যে ভূতেদের একা একা লাগে। আমারই একটা গলতির জন্য লিলি ভিলা এখন হানাবাড়ি, তাই ওখানে কেউ আসে থাকতে চায় না। আর আমিও জ্যান্ত মানুষের গলায় আওয়াজ, তাদের চলাফেরা, কাজকর্ম, হাসি তামাশা শব্দ কিছুই পাই না। তাই মনটা এক এক সময় হু হু করে ওঠে। জ্যান্তরা যদি জানতে যে ভূতেরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে, তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত? কখনোই না। কিন্তু লিলি ভিলাতে শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো। একদিন সকালে একটা সাইকেল রিক্সাওয়ালা হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামাচ্ছে। কজন লোক? দুজন, একজন বাবু আর একটি চাকর। তাই সই, বেশ লোকের দরকার নেই আমার। নাই, মামার চেয়ে কানা মামাই ভালো। ভূতরা দূর থেকেই সব স্পষ্ট দেখতে পায়। তাই বলছি, বাবুটির বয়স বছর 50-এর কাছাকাছি বটে। মাথায় টাক, খোঁচা খোঁচা গোঁফ, ঘন ভুরু আর ভ্রুকুটি করা চোখ। বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন, সব দেখে শুনে বুঝে নাও, আধ ঘন্টার মধ্যে আমার চা চাই, তারপর আমি কাজে বসবো। এই কথাগুলো অবিশ্বাস্য, আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম। আমরা যেমন দেখি বেশি, তেমনি শুনিও বেশি। আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতন কাজ করে। চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল। বাবু তখন বাগানের দিকে ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন। জানালার সামনে একটা টেবিল, চেয়ার, তার ওপর দোয়াত, কলম, কাগজ সব রাখা হয়েছে। ইনি তাহলে লেখক? খুব নামকরা লেখক কি? হ্যাঁ, তাই। ভদ্রলোক আসার ঘণ্টাখানেকের মধ্যে দেওঘরের জনা আষ্টেক বাঙালি এসে হাজির হলো লিলি ভিলাতে। তখনই জানলাম ভদ্রলোক নাম নারায়ণ শর্মা। আসল নাম না ছন্দ তা জানি না, তবে এই নামেই সকলে তাকে ডাকে। বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতজ্ঞ। এত বড় একজন কাউকে তো সব সময় পাওয়া যায় না। তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে, তাহলে এখানকার সকলেই তাকে একদিন সংবর্ধনা জানাতে ইচ্ছুক। নারায়ণ শর্মা লোকটি দেখলাম বেশ কড়া। বললেন, এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম, আর আসা মাত্রই আপনারা এসে সর্বধনার জন্য পরাপীড়িত করছেন। এ কথায় অবশ্য সকলেই একটা কাচুমাচু ভাব করলেন।
তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন, বেশ বেশ, আমাকে দিন পাঁচেক একটু নির্ঝঞ্ঝটে কাজ করতে দিন, তারপর হবেক্ষণে সংবর্ধনা। বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তল্পা গুটিয়ে কলকাতায় ফিরে যাব। এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বললেন যে আমার মোটেই ভালো লাগে না। তিনি বললেন, এখানে এত বাড়ি থাকতে আপনি লিলি ভিলায় উঠলেন কেন? নারায়ণ বাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটে উঠল। হানা বাড়ি বলে বলছেন তো? তা ভূত যদি আসে তাহলে তো ভালোই, একজন সঙ্গী পাওয়া যাবে। আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না, বললেন হারু তালুকদার। কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন। ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত, আর সে নাকি বীভৎস ব্যাপার। প্রায় 15 মিনিট পরে জ্ঞান ফেরে ভদ্রলোকের। এখানে ভালো ডাক বাংলো আছে, ম্যানেজার আপনার খুব ভক্ত, বললে উনি নিজে সব ব্যবস্থা করে দেবেন। আপনি লিলি ভিলা ছাড়ুন। এইবার নারায়ণ শর্মা একটু অদ্ভুত কথা বললেন। আপনারা বোধহয় জানেন না যে প্রেতত্বর সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানে। আমার এখানকার লেখার বিষয় হচ্ছে এই প্রেতত্বর। সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনোদিনও পড়তে হবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি, কোনো ব্যবস্থা করেননি। আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিছু করতে পারবে না। আপনারা সুদূষর নিরেই উপদেশ দিতে এসেছেন তা জানি, কিন্তু আমি এই লিলি ভিলা থেকেই কাজ করতে চাই। এ বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি, তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে। ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি প্রথম শুনলাম, একটা ভালো লাগলো না। আর প্রেতত্বর ভূত নিয়েও তত্ত্ব হয় নাকি? এসব কি বলছেন নারায়ণ শর্মা? অবশ্যই এখন এসব ভেবে কোনো লাভ নেই। রাতটা আসুক, আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস। তবে এই ব্যবস্থার একটা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার তদন্ত মজা দেখার জন্য ভীম নস্করের জানানো উচিত। সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রূপ করছে। না জানি সে এ খবর শুনে কি বলবে। বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটফটানিও বেড়ে চলল। শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের 200 বছরের পুরনো পৌর বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম। নস্করদা, ও নস্করদা, বাড়ি আছো? সে দোতলার পূর্ব দিকের ছাদ ভাঙা ঘরটা থেকে আওয়াজ ভেসে নিচে এসে বেশ কড়া সুরেই বলল, এই অসময়ে কে ডাকে রে? আমি তাকে নারায়ণ শর্মার কথা বললাম। শুনে নস্করদা প্রচণ্ড ভ্রুকুটি করে বলল, বটে, বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে? আমরাও পারি না। কি ব্যবস্থা করবে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফন্দি খেলছে। নস্করদা বললেন, কেন বেঁচে থাকতে 32 বছর ধরে
ব্যায়াম করছিল। টন বৈঠক, মুগুর, ডাম্বেল, চেস্ট এক্সপান্ডার কিছুই বাদ দিইনি। নারায়ণ ছোকরার ঘাড় মটকাবার শান্তি কি আমার নেই? ব্যায়াম যে সে করত সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায়। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি, তাই এখনো হাত পা নাড়লে শরীরের মাংসপেশি ঢেউ খেলে যায়। আমি বললাম, তাহলে? আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন ধুকপুক করত। তাহলে আর কিছুই না, বলল নস্করদা। আজ রাত 12টায় নারায়ণ শর্মার আয়ু শেষ। ভূতের সঙ্গে চালাকি করলে আর সেই কুরুম ভূত কখনো ক্ষমা করবে না। বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমিই জানি। এদিকে নারায়ণ শর্মা সারা দিন তার ঘরে বসে লিখছেন। বিকেলে সূর্য ডোবার পর বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরের রাস্তাটা ধরে বেশ খানিকটা হেঁটে আকাশের সন্ধে তারাটা 12বার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরলেন। তার অমাবস্যা, তাই চাঁদ নেই। আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি। এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে। স্যুটকেস খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিসের এক মুঠো নিয়ে একটু ধুনুচির মধ্যে ছড়িয়ে দিতে তা আগুন দিয়ে ধুনুচিটা ঘরের দরজায় চৌকাঠের বাইরে রেখে দিলেন। সেই ধুনুচি থেকে গল গল করে ধোঁয়া উঠতে লাগলো, আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার ডেরায়। বাপরে বাপ, এ কি ব্যবস্থা! ডেরা কোনো গন্ধ পায় না, কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেল। এ কি সর্বনাশ! এ অবস্থায় নস্করদাও এই বাড়ির ত্রিসীমানায় আসতে পারবে না। আর সত্যি তাই হলো। মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পিছনের পাঁচিলের ওদিকে থেকে চাপা গঙ্গানি শুনলাম। সুধন্য, ও সুধন্য! সুধন্য আমার নাম। বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের ওপর নাক টিপে বসে আছে ভীম নস্কর। নাকি সুরের কথা বলল সে। 21 বছর হলো গন্ধাপ্রাপ্তি ঘটছে আমার, আর এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মানতে হলো। মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না। ও লোকটা পড়াশোনা করে। নস্করদা এ অনেক কিছুই জানে। ও হো হো হো, এমন একটা লোকের ঘাড় মটকাতে পারলে কি সুখ হতো বল দেখিনি। সে যে আর হবার নয়, সে তো বুঝতেই পারছো। তা পারছি। আজ আসি, এ এক নতুন অভিজ্ঞতা হলো বটে। নস্করদা চলে গেল, আর আমিও নিজের ঘরে ফিরে এলাম। আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে। ভূতের চোখে ঘুম, এ যে অভাবনীয়, অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তা হলে কি হবে? এই ধোঁয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায়। অথচ রাতই হলো ভূতের চলে বেড়াবার সময়। আমি আর থাকতে পারলাম না। একটা ঝিমধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল একটা গলার শব্দে। সময়টা সকাল। আমি ধড়মড়িয়ে উঠে বসলাম। বসেই সামনে তাকিয়ে চক্ষু স্থির। ইনি যে নারায়ণ শর্মা।
সেটা বুঝতে পারছি, কিন্তু এর এমন দশা হলো কি করে? নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিলেন। চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গেছিলুম। স্টোভটা বাস্ট করে এরা বোধহয় ওই দিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে। আমি একটা ডেরা খুঁজছিলাম, তখন এ ঘরটা দেখতে পাই। এখানে আরেকজনের ঠাঁই হবে কি? আমি অন্তত খুশি হয়ে বললাম, নিশ্চয় হবে। যাক, দুই মুখ পোড়ার জমবে ভালো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য গল্পটি এই পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের আমি ভূত এবং গল্প পাঠে আমি গোপীনাথ। গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক কানেকশানে গুগল আধারিত। ধন্যবাদ।